তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্কুইড গেমের সিজন 2। তো সিজন 2 এর শুরু হয় সিজন 1 এর একেবারে শেষ থেকে, যেখানে আমরা দেখতে পারি যখনই জিহুন এয়ারপোর্টে ছিল তখনই তাকে ফার্স্টম্যান কল দেয় আর সে তাকে বলে যে তোমার কাছে এখন বেঁচে থাকার মতো তেমন কোনো কারণ নেই, সো তুমি তোমার মেয়ের কাছে ব্যাক করো, এখানে তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। তবে তখনই গেহুন বুঝতে পারে যে হয়তোবা ফর্নম্যান দূর থেকেই তাকে দাঁড়িয়ে দেখছিল অথবা তাকে কোনোভাবে ফলো করছিল। এই জন্য সে তাকে থ্রেট করে বলে দেয় যে আমি এখন আমার মেয়ের কাছে কোনোভাবেই ব্যাক করবো না, আমি যেই কোনো মূল্যে তোকে খুঁজে বের করবো এবং তোর এই গেমটাকে আমি শেষ করেই ছাড়বো। এরপরে গেহুন চলে আসে সোজা একটা শপের মধ্যে আর এখান থেকে একটা কাটার নিয়ে সোজা চলে আসে ওয়াশরুমের মধ্যে। এরপর সে তার শরীরের প্রত্যেকটা পার্টের মধ্যে খোঁজা শুরু করে, মানে তার শরীরের মধ্যে এমন কোনো ডিভাইস লুকানো হয়েছিল কিনা যেটার মাধ্যমে ফর্নম্যান তাকে ট্র্যাক করছে, সে এই ব্যাপারটাকে চেক করার ট্রাই করে। আর তখনই সে কানের কাছে একটা ডিভাইস পেয়ে যায় যেটার মাধ্যমে তার উপরে নজরদারি করা হচ্ছিল। এই জন্য সে কাটার দিয়ে কেটে কোন রকমের কানের কাছ থেকে সেই ডিভাইসটাকে বের করে ফেলে। যেমন আমরা বুঝতে পারি এখন গেহুন যেই কোনো ওয়েতে ফর্নম্যানের সাথে ফাইট করতে ফুললি রেডি ছিল। এরপরে সিন চলে আসে সোজা একটা হসপিটালে। আমরা দেখতে পারি সেই ডিটেকটিভ এখনো জীবিত ছিল যে কিনা পানির মধ্যে পড়ে গিয়েছিল। আসলে তাকে শুট করার পরেও তার তেমন কোনো ক্ষতি হয়নি, তবে সে যেহেতু অনেকটা আহত হয়ে গিয়েছিল এই জন্য তাকে হসপিটালে পরবর্তীতে ভর্তি করানো হয়েছিল। তার নাম ছিল জুনহো আর তাকে দেখার জন্য তার মাও এখানে এসেছিল। আর যখন তার মা দেখতে পারে সে হুঁশে এসেছে তখন তার মা প্রচন্ড খুশি হয়ে যায়। তো এরপরে গল্প চলে আসে 2 বছর সামনে। আমরা দেখতে পারি যখন একটা কাপল স্কুটি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জুনহো তাদেরকে থামিয়ে তাদের কাছ থেকে তাদের লাইসেন্স চাওয়া শুরু করে। তবে যেহেতু তাদের কাছে কোনো লাইসেন্স ছিল না এই জন্য সে তাদেরকে জরিমানা করার ট্রাই করছিল। তবে তখনই মেয়েটা নেমে জুনহুর সাথে ফ্লার্টিং করা শুরু করে, কারণ জুনহো ছিল অনেক বেশি হট। এই জন্য সে বারবার করে জুনহোকে তার প্রেমের জালে ফাঁসানোর ট্রাই করে। তবে জুনহো কোনোভাবেই তাকে পাত্তা দেয় না, সে ছেলেটার চালান কেটে তাকে ধরিয়ে দেয়। আর ছেলেটাও যখন এই ব্যাপারগুলো বুঝতে পারে তখন সে তার গার্লফ্রেন্ডকে রাস্তায় রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে দূর থেকে দাঁড়িয়েই জুনহো হাসছিল। তবে তখনই তার পেছন দিয়ে তার সিনিয়র চলে আসে আর এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে জুনহোর পাস্ট সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। এখানে সিনিয়র তাকে বলে যে তুমি যে আইল্যান্ড সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছিলে সেই আইল্যান্ডের কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাইনি। তাছাড়া তুমি যে পিকচারগুলো দিয়েছিলে সেই পিকচারগুলো কোথায় যেন গায়েব হয়ে গেছে, মানে পিকচারগুলো আমরা খুঁজে পাচ্ছি না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সিনিয়র কোনোভাবেই তোমাকে বিশ্বাস করতে চাইছে না। তারা মনে করছে তুমি হয়তোবা মিথ্যা কথা বলে সময় নষ্ট করার ট্রাই করছো। এই জন্য কমিশনার তোমাকে জব থেকেও বের করে দেওয়ার একটা পরিকল্পনা করছে। সো তুমি একটু সাবধান হয়ে যাও, এই সমস্ত ব্যাপারগুলো ভুলে তুমি আগের মতোই কাজ করা শুরু করো যাতে করে তোমার চাকরির উপরে এটার কোনো ইম্প্যাক্ট না পড়ে। তবে তখন জেনো তাকে বলে যে এই জন্যই তো আমি ট্রাফিক পুলিশে জয়েন করেছি, কারণ এখানে যখন আমরা কাজ করি তখন পিকচার, সিসিটিভির ফুটেজ, ভিডিও এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমে আমরা বারবার করে প্রমাণ পেয়ে যাই। সো যদি আমি কোনো প্রমাণ পেয়ে যাই তারপরেই সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করা শুরু করব। তবে সিনিয়র তাকে তবুও সাবধান করে দেয় যাতে করে সে কোনো রকমের রিস্ক নিতে না চায়। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তোমাকে যে গুলি করা হয়েছিল তুমি কি তার চেহারাটাকে দেখতে পেয়েছিলে? তখন জেনো তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে না, আমি তার চেহারা দেখতে পাইনি, সে কে ছিল আমি সেটা বুঝতেও পারিনি, কারণ সে একটা মাস্ক পরা ছিল। এরপরে সেখান থেকে বাসায় ব্যাক করে যখন জিনহো আয়নার সামনে দাঁড়িয়ে তার সেই বুলেটের চিহ্নটাকে দেখছিল তখনই তার মনে পড়ে তার পাস্টের সিনটা। মানে তার মনে পড়ে যখনই সে ফার্স্টম্যানের হাতের মধ্যে গুলি করেছিল তখন ফার্স্টম্যান তার মাস্কটাকে সরিয়েছিল আর সে দেখতে পেয়েছিল এইটা হচ্ছে গিয়ে তার ভাই ইনহো। ইনহোকে সে বারবার করে বোঝানোর পরেও ইনহো কোনোভাবেই তার কথা শুনতে চাইছিল না। এই জন্য পরবর্তীতে ইনহো বাধ্য হয়েই তার হাতের মধ্যে শুট করেছিল, যে জন্য সে বেঁচে তো গিয়েছিল। তবে এই ঘটনার জন্য সে অনেক বেশি আপসেট হয়ে আছে, কারণ সে তার ভাইকে কোনোভাবেই সেখান থেকে সেফলি আনতে পারেনি। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা কাপল যখনই একটা হোটেলে কিছুক্ষণ ফুর্তি করার জন্য চলে আসে তখন এখানে লোডশেডিং হয়ে যায় আর এই জন্য প্রচন্ড ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো হোটেলের সিসি ক্যামেরার মাধ্যমে গেহুনও দেখছিল। আসলে যেহেতু গেহুন এই পুরো হোটেলটা কিনে নিয়েছে এই জন্য এই হোটেলের সমস্ত দায়িত্ব এখন তার মাথায়। এই জন্য সে একটা গান নিয়ে বের হয় চেক করার জন্য যে আসলে কি হয়েছে। তবে সে যখন একটু সামনে যায় তখন সে দেখতে পারে কেউ একজন তাকে স্কুইড গেমের কার্ড দিয়ে চলে গেছে আর এই কার্ডটা দেখার পরে তার মাথা আরো বেশি গরম হয়ে যায়। এই জন্য যখনই সে সামনে চেক করার জন্য দরজাটা খুলে তখনই সে দেখতে পারে তার সামনে ফার্স্টম্যান দাঁড়িয়ে আছে আর ফার্স্টম্যানের 2 হাতে সেই কাপলের 2টা মাথা ছিল। এগুলো দেখার পরে তো তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে পাগলের মতো ফার্স্টম্যানের উপরে গুলি করা শুরু করে। তবে তখনই আমরা জানতে পারি যে আসলে এই সমস্ত ঘটনাটা তার স্বপ্নের মধ্যে হয়েছিল। এরপরে গেহুনের সাথে মিট করতে চং নামের একটা গুন্ডা চলে আসে আর এই গুন্ডার তাকে বলে যে আমরা মেট্রো স্টেশনে অনেকগুলো লোককেই কাজে লাগিয়েছি, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবে সেই লোকটাকে আমরা খুঁজে পাচ্ছি না। আসলে তুমি কাদেরকে খুঁজছো বা কেন খুঁজছো সেই ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। তবে তখনই গেহুন তাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে। সে বলে যে আমার গেমের 2 বছর পার হয়ে গেছে, এখন হয়তোবা তারা নতুন গেমের জন্য নতুন প্লেয়ার খোঁজার ট্রাই করছে। সো তুমি প্লিজ আরো বেশি লোকজনকে কাজের মধ্যে লাগিয়ে দাও, কারণ যদি এইবার আমরা তাকে ক্যাচ করতে না পারি তাহলে আরো 1 বছরের জন্য সে গায়েব হয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। তবে তখন চ্যাং তাকে বলে যে এই কাজটা করার জন্য অনেক বেশি টাকার দরকার পড়বে। এই জন্য গেহুন তাকে 10 মিলিয়ন ইয়ন দিয়ে দেয় আর এগুলো পাওয়ার পরে চ্যাং একটু বেশি হ্যাপি হয়ে যায়। আর গেহুন তাকে বলে যে যত দ্রুত সম্ভব সেই লোকটাকে খুঁজে বের করে তার ঠিকানা আমাকে দিতে হবে, তোমার যত লোক লাগে তুমি লাগিয়ে দাও।
আর চ্যাঙ্গো সেখান থেকে বেরিয়ে গাড়ির মধ্যে ঢুকে তার সমস্ত লোকজনকে অর্ডার দিয়ে দেয় যাতে করে আরো বেশি লোককে স্টেশনে মোতায়েন করা হয়। তবে এখানে ডেভিড নামের তার একটা সঙ্গী তাকে এটা ক্লিয়ার করে বলে যে যদি এমনটা আমরা করতে যাই তাহলে এই কাজের মধ্যে অনেক টাকা খরচ করতে হবে। তবে চং তাকে বলে গেহুন আমাদেরকে অলরেডি 10 মিলিয়ন ইয়েন দিয়ে দিয়েছে, আর আমি তার কাছে আগের যেই টাকাগুলো পেতাম সেটাও সে আমাকে রিটার্ন করে দিয়েছে। আর সে বলেছে যদি আমরা সেই সেলসম্যানকে ধরে ফেলতে পারি তাহলে সে আমাদেরকে 1 বিলিয়ন ইয়েন দিবে। আর এটা শোনার পরে এখানে সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তারা মন থেকে কাজ করার জন্য রেডি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো সোজা চলে আসে কামির সঙ্গে মিট করতে। আসলে কামি ছিল সমুদ্রের মধ্যে মাছ ধরা একটা লোক, আর কামি জুনহোকে সমুদ্র থেকে বাঁচিয়ে হসপিটালে ভর্তি করেছিল। আর এরপর থেকে পরবর্তী 1.5 বছর সে কামির সাথে মিলে বিভিন্ন আইল্যান্ডে ঘোরাফেরা করতো যাতে করে যে কোনো ওয়েতে সে তার ভাইকে খুঁজে বের করতে পারে। আর এইবারও তারা নতুন একটা আইল্যান্ডে যাওয়ার প্রিপারেশন নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডেভিড আর চং মিলে তাদের সমস্ত লোককে সেই সেলসম্যান সম্পর্কে বলা শুরু করে। তারা বলে যে সেলসম্যান হচ্ছে গিয়ে 6 ফিটের খুবই হট একটা ছেলে যাকে দেখলেই সবাই এক নজরে নোটিস করবে। আর এই লোকটা মানুষের সঙ্গে গেম খেলে তাদেরকে এমন একটা কার্ড দিয়ে চলে যায়। আর তাদের সমস্ত লোকজনকে তারা প্রত্যেকটা মেট্রো স্টেশনে পাঠিয়ে দেয় যাতে করে তাদের উপরে যেই কোনো ওয়েতে নজর রাখতে পারে। আর যখনই তারা সেই লোকটাকে পেয়ে যাবে তখন যেই কোনো মূল্যে যাতে তাকে তারা ধরে ফেলে। আর যখন তাদের সবাইকে টাকার অ্যামাউন্টটা বলা হয় তখন তারা সবাই পাগলের মতো দৌড়ে যে যার স্টেশনে যাওয়া শুরু করে। আর এদিকে জুনহো একটা আইল্যান্ডে গিয়ে চেক করার জন্য ফুললি রেডি হয়ে যায়। তবে যখন সে চেক করে ব্যাক করে তখন সে সেই আইল্যান্ডে তেমন কিছুই পায় না। এই জন্য কামি তাকে বলে যে তুমি এতদিন ধরে এতগুলো আইল্যান্ডে ঘুরে ফিরিয়েছো, তবে কোনো জায়গায় তুমি তেমন কিছু পাওনি। আসলে এমন করে আর কতদিন পার হবে? তুমি কতগুলো আইল্যান্ডে ঘুরেছো কিন্তু কোথাও তো তুমি কোনো চিহ্নও পাওনি। তাছাড়া এখানে 1000টা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের কোনো একটার পাশেই আমি তোমার বডিটাকে পেয়েছিলাম। আসলে আমার মনেও নেই আমি কোন আইল্যান্ডের পাশে তোমার বডিটা পেয়েছিলাম। তবে এত এত আইল্যান্ডের মাঝখানে কোন আইল্যান্ডে তোমার ভাই লুকিয়ে আছে এটা খুঁজে বের করা আমাদের পক্ষে অসম্ভব। সো এই জন্য তোমার গেমটার কথা পুরোপুরি ভুলে যাওয়া উচিত আর তোমার নর্মাল একটা লাইফ লিড করা উচিত। আর এটা শোনার পরে জুনো বলে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর আমরা কোনো আইল্যান্ড খুঁজতে যাবো না, এখন থেকে আমরা নর্মাল লাইফ লিড করবো। আর এটা শোনার পরে কামিও একটু হ্যাপি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি চং আর ডেভিডের সমস্ত লোকজন মেট্রো স্টেশনের প্রত্যেকটা মানুষকে চেক করতো আর সে সেই সেলসম্যান কিনা সেটাকে জানার ট্রাই করতো আর ছবি তুলে তুলে তাদের সবাইকে দিত। তবে এমন করে অনেকগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও তারা কোনোভাবেই সেই সেলসম্যানকে পাচ্ছিল না। আর যখন গেহুন এই ব্যাপারটা নোটিস করতে পারে তখন সে খুবই আপসেটই হয়ে যায়। আর যখন এদিকে চং আর ডেভিড একটা মেট্রো স্টেশনে বসেছিল তখন ডেভিড তাকে বলে যে স্যার 2টা বছর হয়ে গেল আমরা সেই লোকটাকে তন্ন তন্ন করে খুঁজছি, তবে এমন কোনো লোকের সন্ধান আজ পর্যন্ত আমরা পাইনি। আমার মনে হয় না তেমন কোনো লোক আছে, তাছাড়া গেহুনকেও আমার একটু ফ্রডি মনে হয়। তবে তখন চং তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তার মতে সে সেই গেম থেকে টাকা উইন করে এসেছে, তাছাড়া আমি তার কাছে আগের যেই টাকাগুলো পেতাম সেগুলো সে পরিশোধ করে দিয়েছে, তাছাড়া 10 মিলিয়ন ইয়ন সে বাড়তিও দিয়েছে। সো আমার মনে হয় না সে এতটাও পাগল হতে পারে যে সে ফাও ফাও টাকাগুলোকে নষ্ট করবে। আমার মনে হয় কোনো একটা কারণ তো এখানে অবশ্যই আছে। আর যখনই তারা এই কথাবার্তাগুলো বলছিল তখনই তারা একটা কার্ডের পড়ার শব্দ শুনতে পারে। আর যখনই তারা সেই দিকে ভালো করে তাকায় তখনই তারা সেই সেলসম্যানকে দেখতে পারে। আসলে এই সেলসম্যান একটা ছেলের সাথে এই গেমটা খেলছিল, আর যখন ছেলে হেরে যায় তখন সে তাকে একটা চড় মেরে দেয়, আর যখন সে উইন করে ফেলে তখন সে তাকে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। আর এইটা দেখার পরে চং আর ডেভিড পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য তারা দ্রুত গেহুনকে কল দিয়ে এই খবরটা জানিয়ে দেয় আর দ্রুত এই মেট্রো স্টেশনে আসার জন্য বলে। এই জন্য গেহুন তার গাড়িটাকে ঘুরিয়ে দ্রুত মেট্রো স্টেশনের দিকে যাওয়া শুরু করে। তবে এতক্ষণে সেলসম্যান সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, এই জন্য চং আর ডেভিড দূর থেকেই তাকে ফলো করে যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই ছেলেটা যে কিনা একটু আগে গেমটা খেলছিল তার হাতে একটা কার্ড ছিল আর সে উল্টো পাশে সেই নাম্বারটাকেও দেখতে পারে। তবে তখনই তার ফোনের মধ্যে তার গার্লফ্রেন্ড কল দিয়ে দেয় কিন্তু সে কলটাকে পিক করে না। আমরা জানতে পারি তার গার্লফ্রেন্ড ছিল একটা অ্যাবর্শন সেন্টারে, আর যেহেতু তার বয়ফ্রেন্ড জ্যাক কল পিক করেনি এই জন্য ড্যানি নামের এই মেয়েটা প্রচন্ড রাগ হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি এই মেয়েটার কাছেও একটা কার্ড ছিল। একটু পরে চং আর ডেভিড আবারও সেই সেলসম্যানকে দেখতে পারে যাকে এতক্ষণ পর্যন্ত তারা ফলো করছিল। আসলে তারা ফলো করতে করতে একটা গ্রাউন্ডে চলে এসেছিল, আর এই সেলসম্যান এই গ্রাউন্ডে বিভিন্ন ভিখারিদেরকে লটারির টিকিট অথবা ব্রেড চুজ করার সুযোগ দেয়। তবে এখানে একটা ভিখারি লটারিটাই চুজ করে, তবে যখনই সে এটাকে স্ক্র্যাচ করে তখন সে গেমটাকে হেরে যায়। এই জন্য সে খাবার এবং লটারির টিকিটগুলো নিয়ে সেখান থেকে অন্য ভিখারির কাছে চলে যায়। এমন করে সে অনেকগুলো ভিখারিকে লটারির টিকিট আর ব্রেড অফার করে, কিন্তু বেশিরভাগ ভিখারি লটারির টিকিটটাকেই চুজ করে। আর যতবারই তারা স্ক্র্যাচ করতো ততবারই তারা হেরে যেত। কিন্তু একটা ভিখারি খাবার চুজ করে আর সে রুটিটা নিয়ে খেয়ে ফেলে, কিন্তু বেশিরভাগ ভিখারি লটারি চুজ করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন চং আর ডেভিড দেখতে পারে তখন এই গেমটা তাদের কাছেও খুবই অদ্ভুত মনে হয়। তবে যখন সেলসম্যান দেখতে পারে সমস্ত ভিখারি শেষ হয়ে গেছে তখন সে সবার সামনে ব্রেডের টুকরোগুলো ফেলে, আর যখনই একটা ভিখারি এই ব্রেডের টুকরোটা নেওয়ার জন্য আসে তখনই সে এটাকে পা দিয়ে পিষে ফেলে।
এরপর সে তাদের সবাইকে বলে যে তোমাদের কাছে অলরেডি একটা অপশন ছিল যে তোমরা চাইলেই খাবার খেতে পারতে, কিন্তু তোমরা সবাই ভাগ্যকে চুজ করেছো, আর ভাগ্য যখন তোমাদেরকে হারিয়ে দিয়েছে তখন তোমরা খাবার খাওয়ার ট্রাই করছো। আসলে এমনটা কোনোভাবেই সম্ভব না, কারণ অলরেডি তোমরা তোমাদের ভাগ্যর ডিসিশন নিয়ে নিয়েছো। এইটা বলে সে সমস্ত রুটিগুলোকে পা দিয়ে পিষে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যেহেতু গেহুন এই সেলসম্যানকে ধরার জন্য আসছিল, এই জন্য গাড়িটাকে সে খুবই স্পিডে চালাচ্ছিল, এই জন্য পুলিশ তাকে ফলো করা শুরু করে। আর একটা পর্যায়ে পুলিশ তার গাড়িটাকে থামিয়েও ফেলে। আর এখানে আমরা দেখতে পারি জুনহো আর তার একটা জুনিয়র মিলে প্রথমবারের মতো গেহুনের ফেসটাকে দেখতেই যাচ্ছিল, কিন্তু এইবার জুনহো তার জুনিয়রকে প্র্যাকটিসের জন্য গেহুনের কার্ডটাকে চেক করার জন্য বলে। আর যখনই তার জুনিয়র তার কার্ডটাকে চেক করতে চায় তখন সে প্রথমেই তার আইডি কার্ডটা চায়, আর যখনই গেহুন তাকে আইডি কার্ডটা দেয় তখন সে তাকে একটা ফাইন দিয়ে দেয়। আর গেহুন কোনো কথাবার্তা না বলেই ফাইনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে যখন জুনহো এই ব্যাপারটা জানতে পারে তখন তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হয়, কারণ বেশিরভাগ সময় যখন এমন ফাইন কাউকে করা হয় তখন সবাই ফাইনটাকে মাফ করে দেওয়ার জন্য বলে, কিন্তু সে ফাইনটা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর যখন জুনহো তার নামটাকে ভালো করে চেক করে তখন সে বুঝতে পারে এটা হচ্ছে গিয়ে গেহুন। আসলে এই নামটা সে কোথায় যেন শুনেছে তার মনে হচ্ছিল। আর এদিকে চং আর ডেভিড মিলে ফাইনালি সেই সেলসম্যানকে ধরার সিদ্ধান্ত নেয়, কারণ যতক্ষণে গেহুন এখানে আসবে ততক্ষণে হয়তো সেলসম্যান পালিয়েও যেতে পারে, যাতে করে সে পালাতে না পারে, এই জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে যখনই তারা দুজন গিয়ে তাকে ধরার ট্রাই করে তখন সেলসম্যান তাদের দুজনকে আচ্ছা রকম ধলাই করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো পুলিশ স্টেশনে এসে জিহুন সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করে। আর যখনই সে জিহুনের পিকচারটাকে দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। তার মনে পড়ে যায় সেই দিনের কথা যেই দিন সে জিহুনের সাথে গিয়ে মিট করেছিল। আসলে তার মনে পড়ে সে তার ভাই সম্পর্কে কথা বলার জন্য জিহুনের কাছে গিয়েছিল, এই জন্য সে দ্রুত জিহুনের গাড়ির নাম্বারটা নেয় আর এটার মাধ্যমে তার সমস্ত ডিটেল বের করার ট্রাই করে। তবে যখন সে ডিটেল বের করতে যায় তখন সে জানতে পারে জিহুন একটা কোম্পানির গাড়ি ইউজ করছিল, এই জন্য সে সেই কোম্পানির অ্যাড্রেস নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে যখন জেহুন চং আর ডেভিডের লোকেশন ফলো করে সেই জায়গায় চলে আসে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে রক্ত পড়ে আছে, তাছাড়া ডেভিডের চাকুটাও এখানে পড়েছিল। এগুলো দেখার পর তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়, এই জন্য সে চারপাশে ভালো করে চেক করা শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি সেই সেলসম্যান উপর থেকে দাঁড়িয়ে তাকে ফলো করছিল। আর এদিকে সেলসম্যান চং আর ডেভিডকে বেঁধে রেখেছিল, আর সে তাদের দুজনকে বলে যে তোমরা দুজন এখন রক পেপার সিজার খেলবে, আর যে এই গেমটা হেরে যাবে তাকে আমি শুট করে মেরে ফেলবো। আসলে আমার বন্দুকের মধ্যে শুধু একটাই গুলি আছে আর 5টা স্লটই খালি পড়ে আছে, সো দেখা যাক কে বেঁচে যায় আর কার মৃত্যু হয়ে যায়। তবে যেহেতু তারা দুজনেই অনেক বেশি ভয় পেয়েছিল এই জন্য ডেভিড কোনোভাবেই খেলাটাকে শুরু করতে চাইছিল না, এই জন্য প্রথমেই সেলসম্যান তার উপরে গুলি করে দেয়, কিন্তু যেহেতু তার ভাগ্যটা ভালো ছিল এই জন্য সে বেঁচে যায়। এরপরে তারা যতবারই গেমটাকে খেলছিল আর সেলসম্যান তাদের উপরে শুট করছিল ততবারই তারা সেভ হয়ে যাচ্ছিল, এই জন্য সেলসম্যানের মাথাটা গরম হয়ে যায়। এই জন্য সে আরো 4টা বুলেট তার বন্দুকের মধ্যে ভরে, যাতে করে এখন বাঁচার শুধুমাত্র একটাই সুযোগ থাকে। এরপরে যখনই তারা গেমটাকে খেলে তখন এইবার ডেভিড গেমটা হেরে যায়, এই জন্য ডেভিড প্রচন্ড ভয়ের মধ্যে চলে যায়। তবে তখনই চং তার হাতটাকে সামনে বাড়িয়ে সে নিজে হেরে যায়, আর এইটা দেখার পরে ডেভিড আরো বেশি শক্ত হয়ে যায়। তবে সেলসম্যান চংকেই শুট করে সেখানে মেরে ফেলে, আর তখন ডেভিডের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ গেমটা আসলে ডেভিড নিজে হেরেছিল, এই জন্য তার নিজেরই মরার কথা ছিল। তবে চং তার হাতটাকে আগে বের করে চিটিং করে সে নিজে গেমটাকে হেরে গিয়েছে শুধুমাত্র ডেভিডকে বাঁচানোর জন্য, আর এই জন্যই এখন তাকে মরতে হয়েছে। আর তখন আমরা দেখতে পারি সেলসম্যান ডেভিডকে অপশন দিয়ে বলে যে যদি তুমি এখন মরতে না চাও তাহলে আমাকে এক এক করে সমস্ত সত্যি ঘটনাগুলো বলো। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো সোজা চলে আসে জিহুনের অফিসের মধ্যে। তবে যেহেতু সে দেখতে পারে অফিস বাইরে থেকে বন্ধ ছিল এই জন্য সে দেয়াল বেয়ে জানালা দিয়ে অফিসের মধ্যে চেক করা শুরু করে। এখানে সে সেই সেলসম্যানের একটা পুতুল পেয়ে যায়, আর এখানে আশেপাশে আরো অনেক জিনিস ছিল যেগুলো দেখার পরে তার কাছে একটু কিউরিয়াসই মনে হচ্ছিল। তবে তখনই এখানে একটা গুন্ডা চলে আসে আর সে তার সমস্ত লোকজনকে এক জায়গায় করার ট্রাই করে, আর এখান থেকে সমস্ত গানগুলোকেও সে নিয়ে যাওয়া শুরু করে, কারণ চং কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। তবে যখন সেই সমস্ত কাজগুলো করছিল তখন জুনহো তার পাশেই লুকিয়েছিল, কিন্তু সেই ব্যাপারটা নোটিসই করতে পারেনি। আর যখন সে চলে যায় তখন জুনহো আবারও গিয়ে ড্রয়ারগুলোকে চেক করে, আর এখানে সে জিহন সম্পর্কে একটা ফাইল পেয়ে যায়, যেই ফাইলের মধ্যে জিহনের হোটেলের অ্যাড্রেসও ছিল। আর এদিকে যখন জিহুন তার হোটেলে ব্যাক করে তখন সে দেখতে পারে তার হোটেলের লাইট জ্বলছে। এটা দেখার পরে সে একটু সতর্ক হয়ে যায়, কারণ নর্মালি সে এমনটা কোনোদিনও করে না। আজকেই প্রথম হোটেলের লাইটটা জ্বলছিল। তবে যখনই সে সতর্কতার সাথে রুমের মধ্যে আসে তখনই সেখানে সেলসম্যানকে পেয়ে যায়, আর সেলসম্যান তাকে বলে যে তোমার মেয়ের কাছেই চলে যাওয়ার দরকার ছিল, তুমি এখানে থেকে বিশাল বড় একটা ভুল করেছো। তবে তখন গেহুনও তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে আসলে যখন আমি চলে যাচ্ছিলাম তখনই আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, সো থ্যাংক ইউ, তোমার জন্যই আমি এখানে থেকে গিয়েছি। আর এই গেমটা সম্পর্কে আমাকে বলার জন্য তোমাকে থ্যাংক ইউ, কারণ এখন এই গেমটাকে আমি পুরোপুরি বন্ধ করতে যাচ্ছি।
তবে তখন সেলসম্যান তাকে বলে যে আমাকে থ্যাংক ইউ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি হচ্ছে নর্মাল একজন সেলসম্যান যে কিনা তোমার সাথে একটা গেম খেলেছিলাম আর তোমাকে শুধুমাত্র একটা কার্ডই দিয়েছিলাম যেখানে শুধু একটা ফোন নাম্বারই ছিল। আর তখন গেহুন তাকে বলে যে হ্যাঁ আমি জানি তুমি হচ্ছে একজন সেলসম্যান আর তুমি তোমার বসের পালতু কুকুর, কারণ তোমার বসই এই গেমটাকে খেলায়। সো তুমি আমাকে বলো যে তোমার বসের অ্যাড্রেস কি আর তোমার বসের নাম কি, কারণ তাকে মুখের উপরে গিয়ে আমি এই কথাটা বলতে চাই যে এমন দুঃখী মানুষদেরকে কখনোই তুমি এমন করে ধরে মারতে পারো না, তোমার এমন কোনো অধিকার নেই। আর তখন সেলসম্যান তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তার সম্পর্কে বলার আগে তুমি আমার সম্পর্কে জেনে নাও, আমি কিভাবে এখানে আসলাম সেটা আমি তোমাকে বলছি। আসলে প্রথমে আমি তোমার মতো এই গেমের মধ্যে গিয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষকে মারার পরে আমি তাদেরকে পুড়িয়ে ফেলতাম, আর এই পোড়ানোটা আমার কাছে খুবই মজাই লাগতো, কারণ আমি এই ব্যাপারটা খুব ভালো করেই জানতাম যে তারা হচ্ছে গিয়ে দুনিয়ার আবর্জনা, আর দুনিয়ার আবর্জনা পোড়াতে আমার অনেক বেশি মজাই লাগতো। কিন্তু সমস্যা হয়েছিল একদিন আমার বাবাই আমার সামনে চলে এসেছিল আর আমাকে বলা হয়েছিল তাকে মেরে ফেলার জন্য, আর আমিও কোনো কিছু চিন্তা না করেই তাকে শুট করে মেরে ফেলেছিলাম। আর তখন এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার আসলে এই কাজের জন্যই জন্ম হয়েছে। তবে তখন গেহুন তাকে বলে যে না তুমি মানুষদেরকে গেমের মধ্যে নিয়ে মারতে পারো, না তুমি তাদেরকে এমনিতে মারতে পারো, কারণ এই দুইটাই হচ্ছে গিয়ে একটা অপরাধ। তুমি কোনোভাবেই মানুষদেরকে মারতে পারো না, এই অধিকার তোমাকে কোনোভাবেই দেয়া হয়নি। আর তাছাড়া তোমার গেমটাকে বন্ধ করেই আমি ক্ষান্ত হব না, তোমাদের সবাইকে আমি যেই কোনো ওয়েতে শেষ করে দেব। তবে তখন সেলসম্যান তাকে বলে যে তুমি ছোট্ট একটা গেম খেলে নিজেকে হিরো মনে করা শুরু করছো, এটা করলে তুমি নিজেও মারা যাবে। তবে তখন গেহুন তাকে এটা ক্লিয়ার করে বলে যে আসলে তুমি বুঝতেই পারবে না সেই গেমের মধ্যে আমি কি কি সহ্য করেছি, কারণ তুমি হচ্ছে গিয়ে তোমার বসের কুকুর, আর কুকুররা কোনোদিনও কিছু ফিল করতে পারে না। আর তখন সেলসম্যান তাকে বলে যে চলো তুমি আমার সাথে এখন একটা গেম খেলো, আসলে আমার এই বন্দুকের মধ্যে একটা গুলি আছে, আমরা একবার করে নিজেকে শুট করব, দেখি কে বেঁচে যায় আর কে মরে যায়। আর তখন গেহুন তার সঙ্গে গেমটা খেলতে রাজি হয়ে যায়। আর প্রথমে গেহুনের পালা চলে আসে, এই জন্য গেহুন প্রথমেই নিয়ে তার মাথার মধ্যে শুট করে দেয়, তবে সে বেঁচে যায়। এরপরে সেলসম্যানের পালা চলে আসে, সেলসম্যানও তার মাথায় বন্দুকটা ঠেকিয়ে শুট করে দেয়, কিন্তু তারও কিছু হয় না। আর এরপরে যখন গেহুনের পালা চলে আসে তখন সেলসম্যান তাকে বলে যে তোমার মতো এত ভীতু বলদ একটা মানুষ কি করে এত বড় একটা গেম উইন করে ফেললো, সেই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না। এই জন্য গেহুনও প্রচন্ড রাগ নিয়ে টিগারে চাপ দিয়ে দেয়, তবে এইবারও তার কিছু হয় না। তবে এরপরে সেলসম্যানও তার মুখের মধ্যে গানটা নিয়ে টিগারে চাপ দিয়ে দেয়, কিন্তু এইবারও তার কিছু হয় না। এই জন্য যখন আবারও গেহুনের পালা চলে আসে তখন সেলসম্যান তাকে বলে যে এখন হয়তোবা তুমি প্রচন্ড ভয়ের মধ্যে আসো আর তুমি চিন্তা করছো টিগারে চাপ দিলেই হয়তোবা তোমার খুলিটা উড়ে যাবে। আসলে এটার মধ্যে যে দুইটা গুলি আছে তুমি চাইলে দুইটাই আমার উপরে চালাতে পারো, আর আমাকে মেরে ফেলার পরে আমার পকেটের মধ্যে তুমি আমার বসের কার্ডটাও পেয়ে যাবে। সো দেখা যাক তুমি কি আসলে ইমানদারির সঙ্গে খেলবে নাকি সেই ময়লা আবর্জনাগুলোর মতো ধোকা দিয়ে জেতার ট্রাই করবে। আসলে এখনই এই ব্যাপারটা প্রমাণ হয়ে যাবে যে তুমি কি আসলে নিজের যোগ্যতায় গেমটা উইন করেছিলে নাকি তুমি শুধুমাত্র ভাগ্যের জোরেই গেমটাকে উইন করেছিলে। তুমি চাইলেই আমাকে শুট করে এটা প্রমাণ করে দিতে পারো যে তুমি ভাগ্যের জোরে গেমটা উইন করেছো। আর এটা শোনার পরে গেহুনেরও মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়, এই জন্য সে প্রচন্ড রাগ নিয়ে টিগারে চাপ দিয়ে দেয়। তবে এইবারও তার কিছু হয় না, মানে গানটা থেকে গুলি বের হয় না। আর এখন যেহেতু সেলসম্যানের পালা ছিল এই জন্য সেলসম্যান এখন মরতে যাচ্ছিল, কারণ এইটাই ছিল এই বন্দুকের শেষ গুলি, আর এইবার যে বুলেটটা বের হবে সেটা ছিল 100% কনফার্ম। এই জন্য গেহুন এইবার সেলসম্যানকে গানটা দিয়ে বলে যে এইবার হয়তোবা তুমি প্রচন্ড ভয়ের মধ্যে আসো আর তুমি চিন্তা করছো আমাকে মেরে ফেলার, কারণ এখন এটার মধ্যে যে একটা গুলি আছে সেটা যে তোমার মৃত্যু নিশ্চিত সেটা তুমি অবশ্যই জানো। আর যদি তুমি চাও আমাকে মেরে ফেলতে তাহলে সেটা করার আগে তোমাকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে তুমি তোমার বসের পালতু কুকুর। এখন দেখা যাক তুমি কি ইমানদারির সঙ্গে খেলো নাকি তুমি সেই আবর্জনাগুলোর মতো চিট করার ট্রাই করো। আর এটা শোনার পরে সেলসম্যান নিজেকে শুট করে দেয় আর সে নিজেই সেখানে মারা যায়। আর তখন বাইরে আমরা দেখতে পারি ডিটেকটিভ জুনহো জিওনকে ফলো করে এখানে চলে এসেছিল। এই জন্য যখনই সে বাইরে তার জন্য ওয়েট করছিল তখনই হোটেলের মধ্য থেকে সে গুলি চলার একটা শব্দ শুনতে পারে, এই জন্য সে দৌড়ে হোটেলের মধ্যে চলে আসে। তবে যখনই সে একটা রুমের দরজা ওপেন করে তখন এখানে সে ডেভিডকে পেয়ে যায়। তবে ডেভিড তাকে বলে প্লিজ আমাকে মেরো না, আমি কিছুই করিনি। আর যখন সে তাকে জিহুন সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে যে জিহুন হচ্ছে গিয়ে রুম নাম্বার 402। এদিকে যখন জিহুন সেই সেলসম্যানের পকেটের মধ্যে চেক করে তখন সেখানে একটা কার্ড পেয়ে যায়। তবে তখনই এখানে জোনহো চলে আসে আর তাকে পেছন থেকে অ্যারেস্ট করে ফেলে। আসলে সে মনে করেছিল যে সেলসম্যানকে হয়তো সেই খুন করেছে, এই জন্য সে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার কথা বলছিল। তবে তখনই পেছন দিয়ে ডেভিড এসে জোনহোর উপরে আক্রমণ করে দেয়, আর এটা দেখার পরে জিহুন ডেভিডের উপরে গান পয়েন্ট করে। তবে তখন ডেভিড সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে তাকে বলা শুরু করে। সে বলে যে স্যার আমি চঙের জন্যই কাজ করতাম, আর এই সেলসম্যান সম্পর্কে চঙের সাথে মিলে আমি আপনাকে ইনফরমেশন দিয়েছিলাম। তবে এই সেলসম্যান আমাদের দুজনকে ধরে চঙকে মেরে ফেলেছে, যে কিনা আমার জন্য সবকিছু ছিল। আর এরপরে যখনই সে সেলসম্যানের লাশটাকে দেখতে পারে তখন সে তার উপরে সমস্ত রাগগুলো ঝাড়া শুরু করে। আর যখন জিহুন সেই কার্ডটার উল্টো পাশে চেক করে তখন সে দেখতে পারে ফার্স্টম্যান একটা ক্লাবে তার সঙ্গে 4 দিন পরে মিট করার একটা ডেট দিয়েছিল। এরপরে জিহুন জুনহোকে বাথরুমে নিয়ে বেঁধে ফেলে আর তাকে গান পয়েন্টে করে জিজ্ঞেস করে যে সে কেন এখানে এসেছে। এখানে সে তাকে বলে যে তুমি আমার সঙ্গে মিট করতে একবার আমার বাসায় এসেছিলে। তবে জুনহো তাকে বলে যে এরপরে আমি তোমার সঙ্গে গেমের মধ্যে একবার মিট করেছিলাম, যেখানে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই লোকগুলোকে তুমি চিনো কিনা। তবে তখন তুমি বলেছিলে যে আমাদেরকে শুধু নাম্বার দেয়া হয়, কারণ নামই আমাদেরকে দেয়া হয় না।
আর এটা শোনার পরে জেহুন তার উপরে একটু বিশ্বাস করে আর তাকে সেই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলা শুরু করে। সে বলে যে আসলে এই সেলসম্যানই মানুষজনকে গেমের মধ্যে নেওয়ার কাজটা করতো, সেই আমাকে গেমের মধ্যে নিয়েছিল, সে আরো এমন অনেককেই গেমের মধ্যে নিয়েছে। তবে এখন যখন সে ধরা পড়ে গিয়েছে তখন সে নিজেই আমার সঙ্গে একটা গেম খেলে এখানে মারা গিয়েছে। আমি আসলে তাকে মারার ট্রাইও করিনি, তবে এখন আমি যেই কোনো ওয়েতে এই গেমটাকে বন্ধ করতে চাই, সো এই জন্য আমি তাদের পেছনে লেগে গিয়েছি। এখন তুমি কি গেম পরিচালনা করে এমন কাউকে চিনো? তবে তখন জুনো তাকে বলে যে তাকে ফ্রন্টম্যান বলা হয়। আর জিউন তাকে জিজ্ঞেস করে যে তুমি তার চেহারা দেখতে পেয়েছিলে? তখন সে তাকে আবারও মিথ্যা কথা বলে দেয়। সে বলে যে না, আমি তার চেহারা দেখতে পাইনি। তবে তখন জিউন তাকে বলে যে তার বস আমাকে বলেছিল যে এই গেমটা তারা ডিজাইন করেছে অনেকগুলো কোটিপতির জন্য, সো সেই সমস্ত কোটিপতিদেরকে আমাকে মারতে হবে, আর নয়তোবা এই গেমটাকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না, আর সেই ফ্রন্টম্যানকে তো আমাকে অবশ্যই মারতে হবে। আর এটা শোনার পরে জুনো তাকে বলে যে আসলে সেই সমস্ত ভিআইপির চেহারা আমি দেখতে পেয়েছিলাম, এই জন্য আমি চাইলেই তোমাকে সাহায্য করতে পারি। আর তোমার সাথে হয়তোবা তেমনটাই হচ্ছে যেমনটা আমার সাথে হচ্ছে, কারণ সেখানের মৃত মানুষদেরকে তুমিও হয়তোবা আমার মতো বলতে পারছো না। সো যদি তুমি আমাকে একটা সুযোগ দাও তাহলে আমি অবশ্যই তোমার সাহায্য করব। আর এটা শোনার পরে জিহুনও রাজি হয়ে যায়। আর আমরা দেখতে পারি সে ডেভিড আর জুনহো দুজনকেই তার টিমের মধ্যে নিয়ে নেয়। এরপর সে তাদের দুজনকে নিয়ে যায় সেই রুমের মধ্যে যেখানে সে সেই সমস্ত টাকাগুলোকে রেখেছিল। আসলে সে বলে যে এই গেম খেলেই এই সমস্ত টাকাগুলো আমি উইন করেছি, তবে এখন এই সমস্ত টাকাগুলো দিয়েই আমি এই গেমটাকে ধ্বংস করে দেব, কারণ এই সমস্ত টাকাগুলো হচ্ছে সেই মৃত মানুষদের টাকা যাদেরকে সেই গেমের মধ্যে মারা হয়েছিল। আর যখন যেহুন তাদেরকেও টাকা দেওয়ার লোভ দেখায় তখন তারা বলে যে আমাদের টাকার দরকার নেই, আমরা শুধুমাত্র বদলা চাই। জুনো তাকে বলে আমি আমার ভাইয়ের বদলা চাই, আর ডেভিড বলে যে আমি আমার বাবার মতো বসের বদলা চাই, যেই কোনো ওয়েতে আমি তাকে শুট করে মেরে ফেলবো। তবে তখন জুনো তাকে বলে যে তুমি গান দিয়ে তাকে কোনোদিনও মারতে পারবে না, কারণ তাদের কাছে অনেক রকমের অস্ত্র আছে। তবে তখন ডেভিড তাদেরকে নিয়ে যায় তার গানের কালেকশনের কাছে। এখানে আসলে তার কাছে অনেক অনেক গান ছিল। এরপরে এই গানগুলো দিয়ে তারা একটা প্র্যাকটিস সেশনও করে আর নিজেদেরকে আরো একটু প্রস্তুত করার ট্রাই করে। আর তখন যেহুন এসে জুনহুকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে শুধুমাত্র 3 জন আমরা কিছুই করতে পারবো না, আমাদের আরো অনেক মানুষের সাহায্য দরকার পড়বে যাতে করে এই গেমটাকে আমরা বন্ধ করতে পারি। আর তখন এদিকে আমরা একটা মেলা দেখতে পারি, যেই মেলার মধ্যে অনেক অনেক বাচ্চা ছিল। সবাই মিলে যখন ফুর্তি করছিল তখন এখানে একটা বানি এসে এক এক করে তাদের সবাইকে চকলেট দেওয়া শুরু করে। তবে সে টম নামের একটা ছেলেকে চকলেট না দিয়ে সামনে বেরিয়ে চলে যায়। এই জন্য টমের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। তবে তখন আরো একটা পুতুল এসে তাকে একটা ক্যান্ডি দেয়। এটা দেখার পরে টম অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে যখন সেখান থেকে তারা তাদের চেঞ্জিং রুমের মধ্যে চলে আসে তখন তারা দ্রুত এগুলোকে চেঞ্জ করার ব্যাপারে আলাপ করছিল, কারণ এই ড্রেসের মধ্যে তাদের অনেক বেশি গরম লাগছিল। আর তখন এখানে আমরা মেয়ে নামের একটা মেয়েকেও দেখতে পারি যে কিনা আসলে সেই পুতুলের মধ্যে ছিল। আর তখন এখানে টম দৌড়ে মেয়ের কাছে চলে আসে আর তাকে সে থ্যাংক ইউ বলে, কারণ সে তাকে চকলেট দিয়েছিল। তবে তখনই টমের বাবা দৌড়ে এখানে এসে তাকে কোনো রকমে নিয়ে যায়। আর তখন তারা এখানে সবাই টমকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে। তারা জানতে পারে যে টমের আসলে ব্লাড ক্যান্সার হয়েছে, যেই কোনো সময় তার মৃত্যু হয়ে যাবে। তার বাবা বাইরে মানুষের পেন্টিং বানিয়ে কোনো রকমে তার সংসারটাকে চালানোর ট্রাই করছে। আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে মেয়ের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে টমের দেয়া সেই পেন্টিংটার দিকে দেখছিল। আর এদিকে যেহুন চলে আসে তার আন্টির সঙ্গে মিট করতে। তবে সে দূর থেকেই দাঁড়িয়ে দেখতে পারে তার আন্টি কাজের মধ্যে অনেক ব্যস্ত। আর তখনই তার কাছে সেই ছেলেটা চলে আসে, যেই ছেলেটাকে সে তার কাছে দিয়ে গিয়েছিল। তাদের দুজনকে সে অনেক হ্যাপি দেখতে পারে, আর তাদের দুজনকে হ্যাপি দেখার পরে সেও অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপরে সেখান থেকে সে সোজা চলে আসে একটা দালালের কাছে। এখানে সে জীবনকে বলে যে সেই বাচ্চার মাকে আমি খুঁজে পেয়ে গেছি, সে নর্থ কোরিয়ার একটা জেলের মধ্যে বন্দী, আর আমি সেখানে কাজের জন্য লোকও লাগিয়ে দিয়েছি, যেই কোনো ওয়েতে সেখান থেকে বের করে আমি তাকে নিয়ে আসবো। আর এটা শোনার পরে জীবন একটু হ্যাপি হয়ে যায়। আর যেহেতু জীবন এই দালালকে আগেই অনেকগুলো টাকা দিয়েছিল, এই জন্য সে আর তেমন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে বের হওয়ার সময় মেয়ে নামে সেই মেয়েটাও তাকে দেখতে পারে। আর যখন মেয়ে সেই দালালের কাছে যায় তখন এই দালাল মেয়েকে ক্লিয়ার করে এটা বলে দেয় যে তোমার মেয়েকে আমি নর্থ কোরিয়ার অনেকগুলো জায়গায় অনেক পরিশ্রম করে খুঁজেছি, তবে কোনো জায়গায় তোমার মেয়েকে আমি খুঁজে পাইনি। এই জন্য মেয়ে এই দালালকে আবারও কিছু টাকা দেয় আর তাকে আরো একবার ট্রাই করার জন্য বলে। তবে তখন এই দালাল তাকে এটা ক্লিয়ার করে বলে যে তুমি তোমার দেশ থেকে তোমার সৈনিকদেরকে মেরেই সেখান থেকে পালিয়েছো, মানে তুমি হচ্ছে কি একজন দেশদ্রোহী। এখন হয়তোবা তোমার মেয়েকে তারা দেশদ্রোহী মেয়ে হিসেবে ধরেই মেরে ফেলেছে, এই জন্য তাকে খুঁজে বের করাটা অসম্ভব হয়ে যেতে পারে। আর এটা শোনার পরে মেয়ের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে সোজা তার গাড়িতে চলে আসে। আমরা দেখতে পারি গাড়িতে এসেই সে তার মেয়ের পিকচারটা দেখা শুরু করে। আর যখনই সে তার হাজবেন্ড আর মেয়ের ছবি দেখে প্রচন্ড আপসেট হয়ে যায় তখন এখানে একটা লোক চলে আসে যে কিনা তাকে গেমে এন্টার হওয়ার জন্য একটা কার্ড দিয়ে চলে যায়। আর এই কার্ডটা পাওয়ার পরে সেও সেই গেমে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন জুনহো তার মায়ের সঙ্গে ছিল তখন তারা এনহুকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে। এখানে জুনহুর মা তাকে বলে যে হয়তোবা এনহু এখন আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কারণ আমি হচ্ছি তার সৎ মা। তবে তখন জুনহো তাকে বলে যে মা, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, সে তোমার সাথে কোনোদিনও এমনটা করতে পারবে না। আসলে তোমার কাছে তখন কোনো টাকাও ছিল না, সো তুমি চাইলেও তার কোনো সাহায্য করতে পারতে না। তবে তখন জুনহুর মা তাকে বলে যে সে তোমার সৎ ভাই হওয়া সত্ত্বেও তোমাকে কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। তবে এরপর তার ওয়াইফ অসুস্থ হয়ে গিয়েছিল, যে জন্য তার অনেক বেশি টাকার দরকার ছিল, কিন্তু যেহেতু তার কাছে টাকা ছিল না এই জন্য চিকিৎসার অভাবেই তার ওয়াইফের মৃত্যু হয়েছে। এই জন্য পরবর্তীতে তারও মৃত্যু হয়ে গেছে। আর এত কিছুর মধ্যে আমি তাকে কোনো সাহায্যই করতে পারিনি।
তবে তখন জিনু তার মাকে বলে যে ইনহুর উচিত ছিল আমাকে কিডনি দেওয়ার জায়গায় যে কোনো ওয়েতে সেই কিডনিটা সেল করে তার ওয়াইফের চিকিৎসা করার, আর আমার মরে যাওয়াটাই উচিত ছিল। আর তাছাড়া ইনহুর জব থেকে ঘুষ নেওয়াটাও একেবারে উচিত হয়নি, যেটার জন্য তাকে জবটাও হারাতে হয়েছিল। আর এই সমস্ত সমস্যার শুরুটাই সেখান থেকে হয়েছিল। আসলে এখানে আমরা বুঝতে পারি যে তাদের ফ্যামিলির মধ্যে একটা প্যাসমোরের ক্রাইসিস আছে, যেই ক্রাইসিস থেকে তারা কোনোভাবেই বেরোতে পারছিল না। কারণ জিনহুকে কিডনি দিয়ে তার ভাই সেভ করেছিল, কিন্তু এই জন্য আবার তার ওয়াইফের মৃত্যু হয়ে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারে তার সৎমাও কোনো সাহায্য করতে পারেনি, যে জন্য হয়তো ইনহু তাদের উপরে প্রচন্ড রাগও করে আসে। আর এই সমস্ত টাকার ক্রাইসিস থেকে বের হওয়ার জন্যই একটা সময় ইনহু হয়তো স্কুইড গেমে চলে গিয়েছিল। এরপর পরদিন সকালবেলা যখন মেয়ে মেলা থেকে কাজ শেষ করে বাসার দিকে ব্যাক করছিল, তখনই সে দেখতে পারে টম নামের সেই ছেলেটার রক্ত সমস্যা হয়েছিল, এই জন্য তাকে দ্রুত হসপিটালে নেওয়ার ট্রাই করা হচ্ছে। আর তার বাবাও তার সঙ্গে হসপিটালের দিকেই যাচ্ছে। তবে তার টুপিটা মাথা থেকে পড়ে যায়, যেটা কিনা মেয়ে কুড়িয়ে তার কাছে রেখে দেয়। একটু পরে ডক্টর টমের বাবাকে এটা ক্লিয়ার করে বলে যে টমের চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন, যেটা কিনা হসপিটাল থেকে কোনোভাবেই করা সম্ভব না। সো আপনাকে অনেকগুলো টাকা একসাথে নিয়ে আসতে হবে, আর নয়তো আপনার ছেলেকে কোনোভাবেই হয়তো বাঁচানো সম্ভব হবে না। আর দূর থেকে বসে এই সমস্ত ব্যাপারগুলো মেয়েও শুনে ফেলে। আর এরপর সে চলে আসে টমের সঙ্গে মিট করতে। আর এখানে যখন সে টমের দিকে তাকিয়েছিল, তখন সে টমের মধ্যেই নিজের মেয়েকে দেখতে পাচ্ছিল, এই জন্য তার প্রচন্ড তার প্রতি মায়াও লাগে। আর সে তার টুপিটা তার পাশে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখন টমের বাবা একটু পরে এখানে ব্যাক করে, তখন সে সেই টুপিটা পেয়ে যায়। আর এটা দেখার পরে সে একটু বেশি কিউরিয়াস হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এই টুপিটা এখানে কোথা থেকে আসলো। এদিকে জীবনের টিম তার মুখ থেকে একটা দাঁত বের করে নতুন একটা ট্র্যাকার সহ দাঁত লাগিয়ে দেয়, যাতে করে যেই কোনো জায়গাতে তার টিম তাকে ট্র্যাক করতে পারে। আর এরপর তারা সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করে, তারা বারবার করে গান প্র্যাকটিস করা শুরু করে। আসলে তারা একটা বিশাল বড় টিমও হায়ার করে ফেলেছিল, যেটা কিনা ছিল এক্স মেরিনদের একটা টিম। আর এখানে শন তাদেরকে এটা ক্লিয়ার করে বুঝিয়ে বলে যে তোমরা যেহেতু আমার টিমে জয়েন করেছো, এই জন্য আমি যেমনটা বলবো তোমাদেরকে তেমনটাই করতে হবে, কারণ তারা আমার সঙ্গে যেই কোনো কিছু করতে পারে, আমাকে তারা যেই কোনো মুহূর্তে মেরেও ফেলতে পারে। তবে তখন ডেভিড তাকে বলে যে স্যার, আপনার মুখের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার আছে, সো এটার মাধ্যমে আপনাকে পৃথিবীর যেই কোনো কোণা থেকে আমরা খুঁজে বের করতে পারবো। সো এটা নিয়ে আপনার একেবারেই টেনশন করার দরকার নেই। আর যেহেতু এখন জিহুন আরো একবার তার জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছে, এই জন্য সে শেষবারের মতো তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়। আসলে যদিও গিহুন তার মেয়েকে কল দিয়ে ফেলে, তবে সে কোনোভাবেই তার মেয়েকে তেমন কিছুই বলতে পারছিল না। আর তার মেয়ে ওই পাশ থেকে কথা বলেই যাচ্ছিল। আর যখন সে দেখতে পারে কেউ কথা বলছে না, তখন সে বুঝতে পারে হয়তোবা তার বাবাই তাকে কল দিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেয়ে কার্ডের নাম্বারে কল দিয়ে দেয়, আর এখন সে গেমের মধ্যে যাওয়ার জন্য ফুলি রেডি হয়ে গেছে। আসলে সে এই টাকাগুলো যেই কোনো ওয়েতে তার মেয়ের জন্য ইনকাম করতে চায়। সে হয়তো তার মেয়েকে যেই কোনো ওয়েতে সেখান থেকে সেভ করতে চায়, আর নয়তোবা এই বাচ্চাটাকে সে সেভ করতে চায়। এই জন্য তার অনেক অনেক টাকার দরকার, আর এই জন্যই সে গেমের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে জিহুন তার দুইটা টিম মেম্বার মানে জিনহু আর ডেভিডকে নিয়ে চলে আসে সোজা একটা ক্লাবের সামনে, কারণ আজকে ফ্রডম্যানের সাথে দেখা করার তার সেই ডেট ছিল। তবে যখন তারা এখানে চলে আসে, তখন তারা বুঝতে পারে আজকে হচ্ছে হ্যালোউইনের দিন। তার মানে হয়তোবা সবাই ফ্রন্টম্যানের মতো কস্টিউম পরেই এখানে ঘোরাফেরা করবে, যেই জন্য তারা বুঝতে পারবে না কোনটা আসল ফ্রন্টম্যান। এই জন্য শুরুতেই জিহুন আর ডেভিড সেখান থেকে মধ্যে চলে যায়, যাতে করে তারা সমস্ত ব্যাপারটা পর্যবেক্ষণ করতে পারে। আর আমরা দেখতে পারি জিনহু গাড়ির মধ্যে বসেই তাদের জন্য ওয়েট করছিল। তবে তখনই সে দেখতে পারে স্কুইড গেমের পোশাক পরে দুইটা লোক মধ্যে যাচ্ছে, এই জন্য তার সন্দেহ হয়ে যায়। আর সে ব্লুটুথের সাহায্যে মধ্যে তাদের দুজনকে এটার ইনফরমেশন জানিয়ে দেয়। আর এরপর সে গিয়ে গার্ডদেরকেও এটা বলার ট্রাই করে, তবে গার্ডরা কোনোভাবেই তাকে মধ্যে যেতে দিচ্ছিল না। এই জন্য সে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে কোনো রকমের থ্রেট করে মধ্যে ঢুকে পড়ে। আর তখনই জিহুনের কাছে পেছন থেকে একটা স্কুইড গেমের মেম্বার চলে আসে, যে কিনা জিহুনকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে চলে যাওয়ার ট্রাই করে। আর এতক্ষণে জুনহুও মধ্যে চলে এসেছিল, তবে সে এসে দেখতে পারে ডেভিডকে বেহুশ করে ফেলে রাখা হয়েছে। আর যখন সে ট্র্যাকারটাকে চেক করে, তখন সে বুঝতে পারে পেছনের রাস্তা দিয়ে জিহুনকে নিয়ে চলে যাচ্ছিল। এই জন্য সে দৌড়ে চলে আসে পেছনের রাস্তায়। তবে যতক্ষণে সে আসে, ততক্ষণে ল্যাম্বরগিনি কারের মাধ্যমে গার্ডরা জিহুনকে নিয়ে এখান থেকে চলেও গিয়েছে। এই জন্য সে তার পুরো টিমকে এই খবরটা জানিয়ে বলে যে দ্রুত যাতে করে তারা সেই ল্যাম্বরগিনিকে ফলো করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি ল্যাম্বরগিনির মধ্যে একটা স্পিকার ছিল, যেটার মাধ্যমে জেহুন ফ্রন্টম্যানের সঙ্গে কথাবার্তা বলছিল। এখানে জেহুন তাকে বলে যে এই গাড়ির মধ্যে আমি আগেও একবার বসেছিলাম, তবে এইবার বসাটা একটু অন্যরকমই লাগছে। তবে তখন ফ্রন্টম্যান তাকে এটা ক্লিয়ার করে বলে যে তোমার টাকাগুলোর মাধ্যমে লাইফটাকে এনজয় করার কথা ছিল, তোমার মেয়ের কাছে গিয়ে তোমার মেয়েকে নিয়ে একটা ভালো সময় স্পেন্ড করার কথা ছিল, তবে তুমি এখানে থেকে একটা বিশাল বড় ভুল করেছো। তবে তখন জেহুন তাকে বলে যে আমি তোমার সঙ্গে মিট করতে চাচ্ছিলাম, কিন্তু তুমি এতটাই ভীতু যে তুমি আমার সঙ্গে মিট করার সাহসটা পর্যন্ত করতে পারলে না। আমি যেই কোনো ওয়েতে তোমার গেমে যাব আর তোমার গেমটাকে বন্ধ করেই ছাড়বো। তবে তখন আমার ফার্স্টম্যানটাকে বলে যে এই গেমটা আমি কারো উপরে জোর করে চাপিয়ে দেইনি, তোমরা তোমাদের ইচ্ছাতেই এই গেমটা খেলতে, এখন আমাকে দোষ দিয়ে তো তেমন কোনো লাভ নেই। আর তখন জেহুন তাকে বলে যে আসলে তোমরা মানুষের গরিব হওয়ার সুযোগ নিয়েছো, তাদেরকে টাকার লোভ দেখিয়ে তুমি তাদেরকে মৃত্যুর কূপের মধ্যে ফেলেছো, যেখান থেকে বেঁচে আসাটা ইম্পসিবল হয়ে গিয়েছিল। আসলে জীবনের চাইতে টাকা কোনোদিনও বড় হতে পারে না। তুমি এবং তোমার বস কোনোভাবেই কারো জীবন নেওয়ার অধিকার রাখো না। সো এই জন্যই আমি চাইছি যেই কোনো ওয়েতে তোমার গেমটাকে বন্ধ করতে, কারণ মানুষের গরিব হওয়া কোনো ক্রাইম না, গরিব মানুষদেরও বেঁচে থাকার একটা অধিকার আছে।
তবে তখন ফরম্যান তাকে এটা ক্লিয়ার করে বলে যে আসলে তারা গরিব যে ব্যাপারটা এমনটাও না, তারা হচ্ছে গিয়ে এই সমাজের আবর্জনা। আর যতদিন পর্যন্ত সমাজের আবর্জনা পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত এই গেমটা খেলতেই হবে। তুমি চাইলেও এই গেমটা বন্ধ করতে পারবে না, কারণ সমাজের আবর্জনারা নিজেই ইচ্ছা করে এই গেমের মধ্যে লাফিয়ে পড়বে। তবে আমরা জানতে পারি ততক্ষণে জিহুনের টিম তাকে ট্র্যাক করে নিয়েছিল আর সেই ল্যাম্বরগিনি পর্যন্ত তারা পৌঁছেও গিয়েছিল। এই জন্য জিহু তাকে বলে যে আসলে গরিব মানুষদেরকে তুমি কোনোদিনও ঘোড়া ভেবে মেরে ফেলতে পারো না, ঘোড়া আর মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে। তবে তখন ফরম্যান তাকে বলে যে তুমি সেই ঘোড়াগুলোকে গিয়ে বলো যাতে করে তারা গেমের মধ্যে এন্টার না করে, আমি তো জোর করে তাদেরকে গেমের মধ্যে আনছি না। আর তখন আমরা দেখতে পারি জিহুনের টিমের কারকে একটা স্নাইপারের মাধ্যমে শুট করে পাঞ্চার করিয়ে দেওয়া হয়, যেই জন্য আর তারা সামনে এগোতে পারছিল না। আর জুনহুর কারটাকেও এমন করেই পাঞ্চার করিয়ে দেওয়া হয়েছে, যেটা সম্পর্কে ফ্রন্টম্যান অলরেডি জানতো। আর তখন এটা ফ্রন্টম্যান জিহুনকে জানিয়েও দেয়। সে বলে যে তুমি আর তোমার টিম মিলে কিছুই করতে পারবে না, তোমার টিমকে অলরেডি অকেজো করে দেওয়া হয়েছে। আর এটা শোনার পরে জিহুনের মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়, এই জন্য সে ড্রাইভারের উপরে শুট করা শুরু করে। তবে তখন ফ্রন্টম্যান তাকে এটা ক্লিয়ার করে বলে যে একটা গানের মাধ্যমে তুমি কোনো দিনও এই গেমটাকে বন্ধ করতে পারবে না, যদি এতটা সহজই হতো তাহলে কত আগে এই গেমটা বন্ধ হয়ে যেত। আর তখন আমরা দেখতে পারি এই ব্যাপারটা নিয়ে জিহুন একটু চিন্তা ভাবনা করে, আর এরপর সে তাকে বলে যে আমি সেই গেমের মধ্যে আবারও এন্টার করতে চাই, আমি চাই সেই গেমটা আবারও খেলতে, সো আমাকে সেই গেমের মধ্যে নিয়ে নাও। কারণ যারাই তোমাকে দেখে তারা যদি আরো একবার আমাকে সেই গেমের মধ্যে দেখতে পারে তাহলে তারা অনেক বেশি হ্যাপি ফিল করবে, সো প্লিজ তুমি আমাকে আবারও নিয়ে নাও। আর এটা নিয়ে যখন ফ্রন্টম্যান চিন্তা ভাবনা করা শুরু করে তখন জিহুন তাকে একটু উস্কে দিয়ে বলে যে তুমি এত ভয় কেন পাচ্ছ, কারণ আমাকে গেমের মধ্যে নিলে তো তোমার কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া তোমার বসও আমার সঙ্গে লাস্ট টাইম মিট করেছিল, যে কিনা লাস্ট গেমটাও আমার সঙ্গে হেরে গিয়েছিল, সো তোমার বসের কথা ভেবে হলেও তুমি আমাকে নিয়ে নিতে পারো। তবে তখন ফরম্যান তাকে বলে যে তুমি হচ্ছে ম্যাট্রিক্স মুভির হিরোর মতো, যে কিনা নায়ক সাজতে গিয়ে নিজের জীবনটাই একটা সময় দিয়ে দিবে। আর তখন জেনো তাকে এটা ক্লিয়ার করে বলে যে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আর এই ভালো মানুষের পার্ট হই আমি গেমের মধ্যে গিয়ে এই গেমটাকে বন্ধ করে ফেলবো। আর ততক্ষণে ফ্রন্টম্যান তার গেমে এন্ট্রি নেওয়ার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে ফেলে, এই জন্য সেখানে তখনই ধোয়া ছেড়ে তাকে বেউস করে দেওয়া হয়। আর তখন আমরা জানতে পারি যে ফ্রন্টম্যান আসলে এই ড্রাইভারের সাথেই সামনে বসেছিল, আর তার সাথে সেখান থেকেই সে কথাবার্তা বলছিল। আর এখানে সে তাকে এই নতুন গেমের মধ্যে নতুন করে ওয়েলকাম করে। আর আমরা দেখতে পারি জুনহো এই সমস্ত ব্যাপারগুলো ব্লুটুথের মাধ্যমে শুনে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেয়ে নামে সেই মেয়েটা চলে আসে একটা কন্টেনারের কাছে, আর সে 11 নম্বর কন্টেনারের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে মেয়ে কোনো প্লেয়ার ছিল না, সে ছিল গার্ডদের একজন মেম্বার। তো এবার পরদিন সকালবেলা জোনহো ডেভিড আর তার পুরো টিম নিয়ে চলে আসে সমুদ্রের পাড়ে, কারণ তাদের এটা বিশ্বাস ছিল যে হয়তোবা জিহুনকে গেমটা খেলানোর জন্য এইবারও তারা কোনো আইল্যান্ডে নিয়ে যাবে। এই জন্য তারা তার ট্র্যাকারটাকে ফলো করে তাকে যেই কোনো ওয়েতে থামানোর ট্রাই করছিল। আর এই জন্য তারা চলে আসে সেই কামি নামের লোকটার কাছে, যার শিপে করে গিয়েই তারা সেই আইল্যান্ডটাকে খুঁজে বের করার ট্রাই করবে। আর এদিকে যখনই জেহুন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে অলরেডি এই গেমের মধ্যে চলে এসেছে, আর তাকে আবারও সেই 456 এর নাম্বারটাই দেওয়া হয়েছে। আর এখানে আরো অনেক মানুষজন ছিল। আর যখনই সে উঠে সবার সঙ্গে কথাবার্তা বলার জন্য যাওয়ার ট্রাই করে তখনই চানি নামের একটা জ্যোতিষীর সঙ্গে তার মিট হয়ে যায়। এই জ্যোতিষী তাকে বলে যে তোমার মধ্যে অনেক বেশি রাগ আছে আর অনেক প্রতিশোধের নেশাও আছে, আসলে তুমি যেই কোনো ওয়েতে প্রতিশোধ নেয়ার জন্য এখানে এসেছো। আর তাছাড়া তোমাকে এখানে ডেকেছে এখানে যারা মারা গিয়েছিল সেই মৃত মানুষের আত্মারা। আর এরপরে এখানে গার্ডরা চলে আসে, যেই জন্য তারা সবাই সিরিয়ালে দ্বারা হয়ে যায়। গার্ডরা এখানে তাদের সবাইকে ওয়েলকাম করে, আর সিজন 1 এর মতোই এখানে সবাই গার্ডদেরকে কোয়েশ্চেনিং করা শুরু করে। আর গার্ডরা এক এক করে তাদের কোয়েশ্চেনের আনসার দেওয়া শুরু করে। আর এরপরে গার্ডরা সিজন 1 এর মতোই তাদেরকে প্রত্যেকটা নিয়ম এক্সপ্লেন করে বলে দেয়। আর এরপরে তাদেরকে বলা হয় যে তাদের প্রত্যেকের মাথার উপরে কত টাকার লোন আছে। আসলে প্রত্যেকের মাথার উপরে মিলিয়ন বিলিয়ন ইয়ানের লোন ছিল, যেগুলোর মধ্যে আঙ্কেল জন নামের একটা লোকও ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো আর তার টিম মিলে জিহুনের দাঁতের মধ্যে লাগানো সেই ট্র্যাকারটার মাধ্যমে সেই আইল্যান্ডটাকে খুঁজে বেরো করে ফেলেছে। এখন তারা যে কোনো মূল্যে সেই আইল্যান্ডে গিয়ে এই গেমটাকে নষ্ট করার প্ল্যানিং করছে। তবে এতক্ষণে গেমের মধ্যে তাদেরকে প্রাইজ মানি সেই বক্সটা দেখানো হয়, আর তাদের সবাইকে বলা হয় যে যেই এই গেমটা উইন করবে সে 45.7 বিলিয়ন ইয়ান পেয়ে যাবে। তাদেরকে 6 দিন 6টা গেম খেলতে হবে, আর তাছাড়া তাদেরকে নতুন একটা সুযোগও দেওয়া হবে। এই সুযোগটা ছিল প্রত্যেকটা গেমের পরে তাদেরকে একটা ভোটিং করা হবে, যেই ভোটিংয়ে তারা এটা সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কি সামনে কন্টিনিউ করবে নাকি তারা এখান থেকেই ব্যাক করবে। আর সিজন 1 এর মতো এখানেও মেজরিটিকে প্রায়োরিটি দেওয়া হবে। যদি মেজরিটি ভোট দেয় যে তারা গেমটা খেলতে চায় না, তাহলে যেই টাকাগুলো এতক্ষণ পর্যন্ত তারা উইন করেছে সেই টাকাগুলো সবার মধ্যে ডিভাইড করে দিয়ে তাদেরকে যার যার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। তবে এইটা শোনার পরে জিহুন একটু পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই রুলটা দেয়াই হয়েছিল তার এখানে আসার জন্য। আর তখন আমরা দেখতে পারি এখানে পার্ক আর গং নামের একটা মা আর ছেলে এসেছিল। আসলে তারা দুজন কেউ কাউকে না জানিয়ে এখানে এসেছিল, যাতে করে তাদের দেনাগুলো তারা পরিশোধ করতে পারে। এরপরে তাদের প্রত্যেককে ফর্মের মধ্যে সিগনেচার করতে বলা হয়। আর যখন তারা সবাই ফর্মের মধ্যে সিগনেচার করছিল তখন জিহুন গিয়ে ফর্মটাকে ভালো করে চেক করে। সে দেখতে পারে এখনো নিয়মগুলো ঠিক আগের মতোই ছিল, তবে তার আসার জন্য নতুন করে আরো একটা নিয়ম অ্যাড করা হয়েছে।
এরপরে যখন এক এক করে তাদের সবার পিকচার ক্লিক করা হচ্ছিল তখন এখানে থ্যানোস নামের একটা ফেমাস র্যাপারকেও তারা পেয়ে যায়। এই জন্য প্রত্যেকেই তার সঙ্গে ফটো ক্লিক করার জন্য পাগলের মতো হয়ে যায়। তবে তখন গার্ডরা তাদেরকে সাবধান করে দিয়ে বলে যে এটা কোনো সেলফি নেওয়ার ক্যামেরা না, এটা হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশনের জন্য একটা ক্যামেরা, সো যার যার ফটো তাকেই ক্লিক করতে হবে। আর তখন থ্যানোস এখানে সমস্ত ফ্যানদেরকে এটা অভয় দিয়ে বলে যে সে এখান থেকে যখন বাইরে বেরিয়ে যাবে তখন সে তাদের প্রত্যেকের সঙ্গে সেলফি তুলবে। আর এরপরেই এক এক করে তারা সবাই পিকচার ক্লিক করা শুরু করে। আর তখন এখানে আমরা দেখতে পারি ক্যাট নামের একটা ট্রান্সজেন্ডারও ছিল, যাকে দেখার পরে সেই মা আর ছেলে কথাবার্তা বলা শুরু করে। আসলে তারা বুঝতেই পারছিল না যে একটা ছেলে কি করে মেয়ে হয়ে যেতে পারে আর সে পুরো মেয়েদের মতোই বাস করতে পারে। আর এরপরে ফাইনালি জিহুনও তার পিকচারটাকে ক্লিক করে ফেলে আর এই সমস্ত ব্যাপারগুলো ফ্রন্টম্যান ক্যামেরার মধ্যে দেখছিল। আর তখনই জিহুনের সঙ্গে মিট করতে তার বেস্ট ফ্রেন্ড চং চলে আসে। আর চংকে দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে যেহেতু জিহুন 3 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল এই জন্য চংও অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল আর সে তাকে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে তখন জিহুন তাকে বলে যে আমি পরে তোমাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলবো। আর তখন চং তাকে বলে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আমার মাথার উপরে একটা বিশাল বড় দেনার চাপ আছে, সো আমি যখন এই গেম থেকে বাইরে বেরিয়ে যাব তখন আমি তোমাকে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে বলবো। তবে তখন গিহুন তাকে বলে যে এখানের অনেক কিছুই আমি আগে থেকেই জানি, সো আমি তোমাকে যেমনটা বলবো তোমাকে আমার কথা ফলো করে তেমনটাই করতে হবে। যদিও এটা শোনার পরে চং একটু বেশি শক্ট হয়ে গিয়েছিল, তবে সে তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। আর এরপরে যখন তাদেরকে আস্তে আস্তে করে প্লেগ্রাউন্ডের দিকে নিয়ে আসা হচ্ছিল তখন আমরা দেখতে পারি থ্যানোস নামের সেই র্যাপারটা এসে ইশি নামের একটা মেয়ের উপরে লাইন মারা ট্রাই করে। আর তখনই তাদের সবাইকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয় আর তারা দেখতে পারে এখানে বিশাল বড় একটা পুতুল তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর যখন জিহুন এই ব্যাপারটা দেখতে পারে তখন সে বুঝতে পারে আসলে তাদেরকে দিয়ে কি করানো হবে, কারণ যেহেতু এই গেমটা সে আগেই খেলে ফেলেছে। আর এদিকে জুনহো একটা সমস্ত লোকজন ফাইনালি সেই আইল্যান্ডে চলে আসে আর সেই ট্রাকারকে ফলো করে করে তারা জিহুনের কাছ পর্যন্ত পৌঁছানোর ট্রাই করে। আর আমরা দেখতে পারি জুনহো দূর থেকেই ড্রোনের সাহায্যে তার সমস্ত মেম্বারদের উপরে নজর রাখছিল। তবে তখনই এখানে তারা একটা লোককে পেয়ে যায় যে কিনা মাছ ধরছিল। আর যখন তারা মাছের খাবারের মধ্যে ভালো করে চেক করে তখন তারা ফাইনালি সেই ট্রাকারটা পেয়ে যায়। আর এই লোকটা তাদেরকে বলে যে এই খাবারগুলো আমাকে একটা লোক এসে ফ্রিতে দিয়ে চলে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো তারা জুনহোকেও ক্লিয়ার করে জানিয়ে দেয়। আর তখন এদিকে প্লেগ্রাউন্ডে গার্ডরা এসে সমস্ত পার্টিসিপেন্টকে বলে দেয় যে এখন তোমাদেরকে রেড লাইট গ্রিন লাইট খেলতে হবে। আর এইটা শোনার পরে জিহুন দ্রুত তার দাঁতটাকে বের করে আর সে দেখতে পারে এখান থেকে জিপিএস ট্র্যাকারটা গায়েব হয়ে গেছে। এইটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তার 12টা বাজতে যাচ্ছে, কারণ যেহেতু ট্র্যাকারটা বের করে ফেলেছে তার মানে তার সঙ্গীরা এখন আর তাকে খুঁজে পাবে না, তার মানে তাকেও এখন নর্মাল পার্টিসিপেন্টের মতোই খেলতে হবে। আর তখন আমরা দেখতে পারি ব্ল্যাক মাস্ক পরা একটা লোক এসে ফ্রন্টম্যানকে জানিয়ে দেয় যে গেমটা এখন খেলার জন্য রেডি হয়ে গেছে। আর তখন ফ্রন্টম্যান সেই গেমের কাছে চলে যায় আর ব্ল্যাক মাস্ক পরা লোকটা এখানে থেকে নজরদারি করা শুরু করে। আর তখন এদিকে গেমটা শুরু হওয়ার আগে জিনহু তাদের সবাইকে বলা শুরু করে যে এই গেমটা সম্পর্কে আমি আগে থেকেই ক্লিয়ারলি জানি, সো আমি যেমনটা বলবো তেমন করেই তোমাদেরকে গেমটা খেলতে হবে। যদি তোমরা 19 থেকে 20 করো তাহলেই তোমাদের সবাইকে শুট করে মেরে ফেলা হবে। যদিও এই কথাগুলো শোনার পরে তারা সবাই প্রচন্ড শক্ট হয়ে যায় আর তাদের মনে হচ্ছিল যে সে হয়তো পাগলের পোলাপ বকছে, তবে তারপরও তার কথা শুনতে তারা রাজি হয়ে যায়। আর এরপরে যখনই গেমটা শুরু করে দেয়া হয় তখন আমরা দেখতে পারি ইনহো মানে ফ্রন্টম্যান একটা বিশাল বড় স্ক্রিনের সামনে বসে গেমটাকে উপভোগ করা শুরু করে। আর যখনই গেমটা শুরু হয়ে যায় তখন শুরুতে জিহুন কোনো রকমে সবাইকে তার কথা মতো থামিয়ে থামিয়ে সামনে যাওয়া শুরু করে, যেই জন্য সেই দলের মোশনের মধ্যে কেউই ক্যাপচার হচ্ছিল না আর কাউকেই শুট করে মারা হচ্ছিল না। আর এমন করেই তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়েও যাচ্ছিল। তবে সমস্যাটা হচ্ছে ইশির পেছনেই থ্যানোস দাঁড়িয়েছিল আর যখন একটা মাসি এসে ইশির গাড়ির মধ্যে বসে তখন থ্যানোস তাকে এই ব্যাপারটা সম্পর্কে জানিয়ে দেয়। আর যখনই ইশি সেই মাছিটাকে ছড়ানোর জন্য তার হাতটাকে মুভমেন্ট করায় তখনই এটা ডলের চোখে ক্যাপচার হয়ে যায় আর ইশি কোনো মাছি না পেয়ে এখানে হাসা শুরু করে আর তখনই তাকে শুট করে মেরে ফেলা হয়। আর যখনই এই গুলিটা চলে তখন এখানে সবার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, এই জন্য সবাই যে যার মতো পালিয়ে যাওয়া শুরু করে। এই জন্য চারপাশ থেকে গুলি করে এক এক করে তাদের সবাইকে মেরেও ফেলা হয়। যদিও এতক্ষণ পর্যন্ত কেউই জিহুনকে বিশ্বাস করছিল না, তবে যেহেতু এখন তারা প্রমাণ পেয়ে গেছে এই জন্য জিহুনের কথা ফলো করে বেশিরভাগ প্লেয়ারই নড়াচড়া করা বন্ধ করে দেয়, যেই জন্য অনেক প্লেয়ারই জানে বেঁচে যায়। আর আমরা দেখতে পারি যেই গার্ডরা গুলি করে তাদের সবাইকে মারছিল তার মধ্যে একজন মেয়েও ছিল। এরপরে আবারও তারা আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এইবার থ্যানোসের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য সে তার ক্রসের মধ্যে থাকা একটা ঔষধ মুখের মধ্যে দিয়ে দেয় যাতে করে কোনো রকমে সে তার নার্ভসকে কন্ট্রোল করতে পারে। আর আমরা দেখতে পারি জিহুন ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে তাদের সবাইকে সামনে নিয়ে যাচ্ছিল, এই জন্য সে তাদের সবাইকে ক্লিয়ার করে বলে যে আমরা সবাই লাইন হয়ে সামনের দিকে আগাবো যাতে করে আমাদের মোশনগুলোকে একটু কম ট্র্যাক করা যেতে পারে। আর আমরা দেখতে পারি সবাই এমনটাই করে, যে জন্য তাদের মোশনগুলো অনেকটাই কম ট্র্যাক হয়। তবে তখনই মেয়ে নামের সেই মেয়েটা দেখতে পারে যে টম নামের সেই ছেলেটার বাবাও এই গেমের মধ্যে পার্টিসিপেট করেছে, মানে সেই টম যাকে সে হসপিটালে দেখতে গিয়েছিল। এবার এমন করেই যখন তারা সামনের দিকে এগোচ্ছিল
তখনই থ্যানোস ধাক্কা দিয়ে কয়েকটা লোককে ফেলে দেয়, যেই জন্য তাদের সবাইকে শুট করে মেরে ফেলা হয়। আসলে থমাস যে ওষুধটা খেয়েছিল সেটা ছিল একটা নেশার ওষুধ, এই জন্য সে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। সে কি করছে না করছে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। আর সময় শেষ হয়ে যাওয়ার আগেই কিছু লোক সেই লাইনটাকে ক্রসও করে ফেলে, তবে এখনো কিছু লোক ছিল যারা লাইনের ওই পারে রয়ে গিয়েছিল, আর হালকা একটু মুভমেন্টের জন্য তাদের সবাইকে শুট করে মেরে ফেলা হতো। তাছাড়া কিছু গার্ডরা ছিল যারা শুধুমাত্র পায়ের মধ্যেই গুলি করত। এমনই পায়ের মধ্যে গুলি খাওয়া একটা লোক যখন পড়ে যায় তখন সে বারবার করে জিহুনের কাছে সাহায্য চাওয়া শুরু করে। যদিও জিহুন সেই লাইনটা ক্রস করে এই পারে চলে এসেছিল, তবে তবুও সে তাকে সেভ করার জন্য আবারও সেই গেমের মধ্যে এন্টার করে, আর কোনো রকমে সে তাকে টেনে নিয়ে আসার ট্রাই করে। আর ক্যাট নামের যে মেয়েটা ছিল সেও তাকে এখানে সাহায্য করে, আর তারা দুজন মিলে এই লোকটাকে নিয়ে সময় শেষ হয়ে যাওয়ার আগেই ফাইনালি এই লাইনটা ক্রস করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি মেয়ে নামে সেই গার্ডটা হেডশট দিয়ে এই লোকটাকে মেরে ফেলে। তবে এইটার জন্য এখানে সমস্ত গার্ডরা তার উপরে চিল্লাচিল্লি শুরু করে। তবে মেয়ে এই কাজটা কেন করেছে সেটা আমরা একটু সামনেই জানবো। তবে জিহুন আর ক্যাট এই ব্যাপারটা দেখার পরে একেবারেই হজম করতে পারে না, তারা খুবই আপসেট হয়ে যায় এই লোকটাকে বাঁচাতে না পেরে। আর আমরা দেখতে পারি যখন স্নাইপাররা তাদের রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন নতুন ফ্রন্টম্যান মানে সেই ব্ল্যাক মাস্কওয়ালা লোকটা তাদের সবার উপরে ভালো করে নজরদারি করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জোনহো আর তার টিম মিলে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করা শুরু করে যে আসলে তারা এখন কোন আইল্যান্ডে যাবে বা কোন আইল্যান্ডে জিহুন থাকতে পারে। তবে তখন জোনহো তাদের সবাইকে বলে যে যেহেতু গেমের লোকজন আমাদেরকে ধোকা দিয়ে এই আইল্যান্ডে পাঠিয়েছে, তার মানে তারা যে আশেপাশের কোনো আইল্যান্ডে হবে না এটা একেবারে 100% শিওর। সো আমাদেরকে দূরের কোনো আইল্যান্ডে যেতে হবে। তবে তখন এখানে কাবি তাদের সবাইকে বলে যে খুব দ্রুতই এখানে তুফান আসতে যাচ্ছে, সো আমাদেরকে দ্রুতই এখান থেকে ব্যাক করতে হবে। এই জন্য তারা সবাই ব্যাক করারই সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন হলের মধ্যে আবারও গার্ডরা চলে আসে তখন আগের মতোই প্রথম গেমের পরে তাদের সবার অবস্থা প্রচন্ড খারাপ ছিল, তারা প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। আর এখানে সবাই আহাজারি করছিল যে কোনো ওয়েতে ব্যাক করার জন্য, তারা সবাই গার্ডদের কাছে মাপ চাচ্ছিল। তবে তখন জিহুন গার্ডদেরকে বলে যে 3 নম্বর নিয়ম অনুসারে এখন তোমরা একটা ভোটিং করবে, আর যদি আমরা সবাই গেম খেলবো না বলে ভোট দেই তাহলে তুমি তাদের সবাইকে এখান থেকে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। তখন গার্ড বলে যে হ্যাঁ এটা সত্যি, তবে এর আগে আমি তোমাদেরকে তোমাদের প্রাইজ মানি দেখাতে চাই। এরপরে তাদের সবাইকে প্রাইজ মানি দেখানো হয়, আর সে বলে যে প্রথম গেমের পরে 356 জন এখনো জীবিত আছে। সো এই প্রাইজ মানির মধ্য থেকে তোমরা সবাই ভাগে 24 মিলিয়ন ইয়ান করে পাবে। তবে এই অ্যামাউন্টটা আসলে এখানে অনেকের কাছেই অনেকটা কম মনে হচ্ছিল, কারণ তাদের সবার মাথার উপরে বিলিয়ন ইয়ানের দেনা ছিল, এখানে 24 মিলিয়ন তেমন কিছুই ছিল না। আর ভোটিং শুরু করার আগে গার্ড তাদের সবাইকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তোমরা যত বেশি গেমের মধ্যে থাকবে মানে গেমটা যত কন্টিনিউ করবে ততই তোমাদের টাকার অ্যামাউন্ট বাড়তেই থাকবে। আর আমরা দেখতে পারি এরপরে যখন ভোটিং শুরু করে দেওয়া হয় তখন উল্টো দিক থেকে প্রথমে ভোটিং দেওয়া হয়। যেহেতু জিহুন ছিল সবচেয়ে লাস্টের প্লেয়ার এই জন্য তাকেই প্রথমে ভোট দিতে দেওয়া হয়, আর জিহুন গিয়ে গেমটা না খেলার পক্ষে ভোট দেয়। তবে তখন সেই জ্যোতিষী মহিলা দূর থেকে চিৎকার করে বলে যে আমাদেরকে কোথায় মরতে হবে আর আমাদের মৃত্যু কোথায় হবে এইটা আমরা ডিসাইড করতে পারবো না। এরপরে একে করে তারা সবাই ভোটিং করা শুরু করে, আর যে যেই পক্ষে ভোট দিচ্ছিল তাদেরকে তেমনই একটা ব্যাচ দেওয়া হচ্ছিল। তবে জিহুন দেখতে পারে যে বেশিরভাগ মানুষই হ্যাঁ ভোট দিচ্ছিল, মানে তারা গেমটাকে আরো কন্টিনিউ করতে চাচ্ছিল। এটা দেখার পর তার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। এই জন্য সে এখানে সবাইকে বলে যে এটা মিথ্যা মিথ্যা বাচ্চাদের কোনো গেম না, এটা হচ্ছে গিয়ে বাস্তবের একটা গেম যেখানে সত্যি সত্যি মানুষকে মেরে ফেলা হয়। সো এমন একটা গেমকে তোমরা কি করে সবাই কন্টিনিউ করার সিদ্ধান্ত নিতে পারো। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সে চিৎকার করে করে বলছিল তখন এখানে একটা লোক এসে তাকে বলা শুরু করে যে তুমি আগেও আমাদেরকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছিলে, যেই জন্যই অনেকের মৃত্যু হয়েছিল। সো তোমার কথা তো আমরা শুনতে যাচ্ছি না। আর তখন এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, আর একটা মহিলা এসে তাকে বলে যে তুমি তো এই গেম সম্পর্কে অনেক কিছু আগে থেকেই জানো, আসলে এই গেমের অথরিটি কি তোমাকে এখানে পাঠিয়েছে যাতে করে তুমি আমাদেরকে ভয় পাতে পারো, নয়তো আমি তো আর কোনো কারণ দেখছি না। এই গেমটা কন্টিনিউ করলেই আমাদের মাথা থেকে আমরা দেনার বোঝা সরাতে পারবো, আর নয়তোবা আমাদেরকে বাইরে গিয়েও মরতে হবে। আর এটা নিয়ে যখনই এখানে চিল্লাচিল্লি শুরু হয় তখন জিওনের বন্ধু চ্যাং এসে তাদের সবাইকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে সে তোমাদের জীবনটা একটু আগে সেভ করেছে, যদি সে না থাকতো তাহলে এখানে আরো 100 মানুষের মৃত্যু এমনিতেই হয়ে যেত। সো এই জন্য আমরা চাইলেই তার উপরে ভরসা করতে পারি, আর সে চাইছে তোমাদের জীবনটাকে যেই কোনো ওয়েতে সেভ করতে, এই জন্য তোমাদের তাকে সাপোর্ট করা উচিত। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন এখানে আলাপ আলোচনা শুরু হয়ে যায় তখনই জিহুন চিৎকার করে তাদের সবাইকে বলা শুরু করে। সে বলে যে আমি এই গেমটা সম্পর্কে আগে থেকে এই জন্য জানি কারণ এই গেমটা আমি আগেও একবার খেলেছি। 3 বছর আগে এই গেমের মধ্যে আমি এন্টার নিয়েছিলাম, আর তখন তোমাদের মতো এমন অনেক প্লেয়ারই আমার সাথে গেমটা খেলেছে যাদের মধ্যে কেউই আজকে জীবিত নেই, তাদের সবাইকে মরতে হয়েছে শুধুমাত্র টাকার জন্য। আর এটা শোনার পরে তাদের সবার সন্দেহ হওয়া শুরু হয়ে যায় যে হয়তোবা সেই হচ্ছে গিয়ে উইনার। তখন জীবন বলে যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে উইনার, আর এই জন্যই আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে জানি যে যদি এই গেমটাকে সামনে কন্টিনিউ করা হয় তাহলে তোমরা সবাই এক এক করে মরবে। তবে তখন জন নামের সেই বৃদ্ধ লোকটা তাকে বলে যে তাহলে তোমার টাকাগুলো কোথায়, তুমি আবারও এই গেমটা খেলতে কেন এসেছো। আর তখন থ্যানোস এসে তাকে বলে যে যেহেতু তুমি আগে একবার উইন করেছো আর তুমি জানো কি করে উইন করতে হয়, তাহলে তুমি আমাদের সবাইকে সাহায্য কেন করছো না যাতে আমরা সবাই একসাথে গেমটা উইন করতে পারি।
আর তখনই আঙ্কেল জন জিওনকে জিজ্ঞেস না করেই সবাইকে জানিয়ে দেয় যে জিওন আমাদেরকে গেমটা জিততে সাহায্য করা শুরু করবে। এই জন্য তারা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তবে জিওন তাদের সবাইকে গেমটাকে বন্ধ করার জন্য রিকোয়েস্ট করা শুরু করে, তবে কেউই তার কথায় পাত্তাই দিচ্ছিল না। তবে তখনই গার্ডরা এসে জিওনকে মাঝখানে আটকে দেয়, কারণ বোটিং এর মধ্যে সে বাধা দিচ্ছিল, মানে বোটিং এর মধ্যে সে ম্যানুপুলেট করার ট্রাই করছিল। এই জন্য এক এক করে পরবর্তীতে তাদের সবাইকে ভোট দিতে দেওয়া হয়, যেখানে অনেকেই হা ভোট অনেকেই না ভোট দেওয়া শুরু করে। আর ফাইনালি যখন গিয়ে তারা সমস্ত ভোটগুলো কমপ্লিট করে, তখন তারা দেখতে পারে হা ভোট আর না ভোট সমান সমান হয়েছে। এখন সমস্ত কিছুই ডিপেন্ড করছিল নাম্বার 1 প্লেয়ারের উপরে। আর নাম্বার 1 প্লেয়ার যখনই গিয়ে ভোটটা দেয়, তখন সে ভোট দেয় হা ভোটে। এই জন্য হা ভোট জয়যুক্ত হয়ে যায়। আর যারা গেমটাকে কন্টিনিউ করতে চাইছিল, তারা সবাই খুশিতে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে যারা গেমটাকে কন্টিনিউ করতে চাইছিল না, তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করে। আর তখনই আমরা নাম্বার 1 প্লেয়ারের ফেসটা দেখতে পারি, যে কিনা আর অন্য কেউ ছিল না, যে কিনা ছিল ইনহো নামের সেই লোকটা, মানে আগে যে ফার্স্টম্যানের কাজ করতো সেই লোকটা। সে যখনই জিহুর দিকে তাকায়, তখন সে দেখতে পারে জিহুর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে আছে, মানে সে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। সে বুঝতে পারছিল না এখন আসলে কি করবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে আমাদেরকেও এই ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আর আমরা পরের ভিডিওতেই ট্রাই করব সমস্ত এপিসোডগুলো একসাথে নিয়ে আসতে, সেটা হয়তো আপনারা পরশু দিনই পেয়ে যাবেন। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার মনে হচ্ছে এই গেমটা সামনে আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করতে হবে। আর নয়তোবা হয়তো সেই ভিডিওগুলো আপনি মিসও করে ফেলতে পারেন। আসলে যেহেতু জিওনের জিপিএস ট্র্যাকারটাকে খুলে ফেলা হয়েছে, এই জন্য তার টিম চাইলেও হয়তো তাকে খুঁজে বের করতে পারবে না। এই জন্য তাকে একজন নর্মাল পার্টিসিপেন্ট হয়েই এই গেমটাকে খেলতে হবে, যার মানে তার রিস্ক 100-100, যেই কোনো সময়ই তার মৃত্যু হয়ে যেতে পারে। আর যেহেতু এখন আগের ফ্রন্টম্যানও গেমের মধ্যে চলে এসেছে, তার মানে বুঝতেই পারছেন এখন গেমটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কিন্তু এখানে একটা কোশ্চেন চলে আসে যে এখন তাহলে ফ্রন্টম্যানের দায়িত্ব কে পালন করছে বা কে পালন করবে, সেটাই আমরা সামনে জানবো। যেই জন্যই হয়তোবা আপনাদেরকে পরশুদিন পর্যন্তই ওয়েট করতে হতে পারে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।